শুক্রবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট সাদা পোশাকেও টাইগাররা হতে চায় বেস্ট। আবুধাবি টি10-এ বাংলা টাইগার্স করতে পারেনি শুভ সূচনা, স্যাম্প আর্মির কাছে হেরে গেল ওরা। খুলছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দুয়ার, বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপে মোহামেডান মোকাবেলা করবে বসুন্ধরা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 15 বছর আগে সেই হিংস্র রূপে কি আবারও ফিরতে পারবে টাইগাররা? 2009 ক্যারিবিয়ানে জোড়া টেস্ট জিতে বাংলাদেশ শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলছেন, বাংলার পেসারদের কল্যাণে এবার দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে টিম বাংলাদেশ। এন্টিগায় 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুক্রবার রাত 8টায়। সাইফুল রূপকের রিপোর্ট। সবশেষ টাইগাররা মন খুলে হেসেছে সেই অগাস্ট সেপ্টেম্বরে। পাকিস্তানে জোড়া টেস্ট জয়, দেশে ফিরেই মিলেছে 3 কোটি টাকা বোনাস। এরপরেই মুদ্রার অন্য পিঠ দেখা শুরু হলো। দেশে বিদেশে টানা 4 টেস্টে অসহায় আত্মসমর্পণ। নতুন চ্যালেঞ্জ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যেখানে গেল 10 বছরে 3টা সফরে 6 টেস্টেই পর্যুদস্ত বাংলাদেশ। এবারের প্রথম ম্যাচের ভেন্যু অ্যান্টিগাতে আবার টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন 43 রানে অল আউটের দুঃখস্মৃতিও আছে। সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার তবুও বাঘেদের নিয়ে আত্মবিশ্বাসী। ওই কন্ডিশন অনেক খেলেছেন, আপনি ক্যাপ্টেন্সি করেছেন, টেস্ট সেঞ্চুরি আছে। অ্যান্টিগাতে আসলে কোন স্ট্র্যাটেজিতে বাংলাদেশে খেলা উচিত টেস্ট? এর আগের যে খেলাগুলি হয়েছে, এর আগের যে উইকেটটা আমরা কম রানে আউট হয়েছিলাম, সেটা উইকেটটি ডিফারেন্ট ছিল। আমার মনে হয় না তারা এখন আমাদের সেরকম উইকেট দেবে, কারণ আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা এখন যথেষ্ট ভালো। যদি সেরকম উইকেট দেয়, আমরা মনে হয় সেটাকে আমরাও ভালোভাবে ইউজ করতে পারবো। তো আমি এক্সপেক্টিং যে এবার উইকেটটি ডিফারেন্ট হবে। আগে যা হচ্ছে সেটা তো হয়ে গেছে। আমার মনে হয় যে ফ্রেশ মাইন্ডেই এই টেস্ট ম্যাচটা শুরু করা উচিত। দেখুন, এর থেকে খারাপ আর কী হতে পারে? আমরা রিসেন্টলি যে টেস্ট ম্যাচটা সিরিজটা খেলেছি ইন্ডিয়ার সাথে, তার থেকে খারাপ হবে না, এটুকু বলতে পারি। এবং আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ এমন কোনো দলও নয় যে এটাকে খুব খুব কঠিন একটা দলও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নয়। আমার মনে হয় আমরা এখন যে খুব সমমানের দলই বলবো আমি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ। তো আমি বরং দেখছি এই টেস্ট সিরিজে বাংলাদেশের সমান সুযোগ থাকবে যদি আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ ও নাহিদ রানা, বাংলার পেসাররাও আগ্রাসী, দেখাতে পারে গতি, সুইং, বাউন্সের খেলা। যদিও এই সিরিজে সেরা 11টাই পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুল, লিটনরা কি পারবে চাপ সামলে দলকে আপার হ্যান্ডে রাখতে? হ্যাঁ, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে হারিয়েছি, যেটা কতটা সেটব্যাক? এটা অনেক বড় সেটব্যাক। মুশফিক রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনই আমাদের খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ব্যাটিংটা যেখানে আমরা স্ট্রাগল করছি। আমাদের মূল সমস্যা তো ব্যাটিং নেই, টপ অর্ডার ব্যাটিং নেই, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় খেলছে না, যেটা আমাদের অনেক বড় সেটব্যাক। বাট ইটস এ অপরচুনিটি ফর আদার্স অলসো, যারা তাদের জায়গায় খেলছেন তাদের একটা সুযোগ, সেটাকে ভালোভাবে ব্যবহার করা। এবং সেটা যদি করতে পারি, ব্যাটিংটা ইম্পর্টেন্ট হবে এই টেস্ট ম্যাচটাতে। প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিংটা ইম্পর্টেন্ট হবে। যদি আমরা ব্যাটিং ভালো করতে পারি, আমাদের বোলিং সাইডটা কিন্তু ভালো। আমাদের যে ব্যাটাররা আছে এখন ওই কন্ডিশনে রান করার মতো তারা কতটুকু ক্যাপাবল এবং কোন স্ট্র্যাটেজিতে আসলে ব্যাটিং করা যায়? আপনারও টেস্ট সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নিউজিল্যান্ডের মতো কন্ডিশন নয়, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মতো কন্ডিশন নয়, ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার মতো কন্ডিশন নয়। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন কিন্তু অনেকটা সিমিলার আমাদের সাবকন্টিনেন্টের মতো, ট্রপিক্যাল কান্ট্রি। সো ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সাথে বাংলাদেশের কন্ডিশনে খুব বেশি ডিফারেন্স তা বলবো না। ব্যাটাররা যখন নামবে কি চিন্তা করা উচিত ইনিশিয়ালি তারা যখন ক্রিজে নামে? টেস্ট ম্যাচে সিম্পল জিনিস হলো লম্বা ইনিংস খেলা, বড় ইনিংস খেলা। প্রিভিয়াসলি কী হয়েছে সেটা চিন্তা না করা, পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামা খুব ইম্পর্টেন্ট। বিকজ সাইফুল রূপক, 71 হতে পারে এই টেস্ট ম্যাচে। আবুধাবি টি10 লিগে শুভ সূচনা করতে পারেনি বাংলা টাইগার। স্যাম্প আর্মির কাছে 6 উইকেটে হেরেছে সাকিবের দল। প্রথমে ব্যাট করতে নেমে 1 উইকেটে 106 রান করে বাংলা টাইগার্স। জবাবে 3 বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্যাম্প আর্মি। রহমান পেয়ারের রিপোর্ট। আবুধাবি টি10-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলা টাইগার্স। সাকিব আল হাসান, রাশিদ খানদের নিয়ে ছড়াতে পারবেন তো ত্রাস। টস জিতে বোলিংয়ে স্যাম্প আর্মি। বাংলা টাইগার্স টুর্নামেন্টে শুভ সূচনা করতে পারবে কি? সাকিবের দলের শুরুটা ভালো হলো না। 5 রান করেই লুকমান ফয়সালের ফেরা। জুটি বাঁধেন হজরতুল্লাহ জাজাই আর দাসুন শানাকা।
দেখে শুনে খেলতে থাকেন তারা। 5 ওভার শেষে বাংলা টাইগার্সের সংগ্রহ 1 উইকেটে 34। জাজাই শানাকা শেষ 3 ওভারে দেখালেন ধামাকা। 8ম ওভারে এলো 13 রান। উদানার করা 9ম ওভারেও 13 রান। 9 ওভার শেষে বাংলা টাইগার্সের সংগ্রহ 1 উইকেটে 75 রান। ইনিংসের শেষ ওভারে মুস্তাফার উপর চড়াও হলেন শানাকা। হাঁকালেন 4টা ছক্কা, সাথে একটা 4। মোট 31 রান এলো শেষ ওভারে। 27 বলে অপরাজিত 62 রান শানাকার ব্যাটে। 1 উইকেটে 106 রান বাংলা টাইগার্সের বোর্ডে। জবাব দিতে নেমে প্রথম ওভারে আউট শারজিল খান। তবে ফাফ দুপ্লাসি স্যাম পারমির ইনিংসে ফিরিয়েছেন প্রাণ। রাশিদ খানের 1 ওভারেই স্যাম্প আর্মি তোলে 15 রান। সাকিব ফ্যানদের মনে উৎসবের আমেজ। মহাতারকা এখনো 22 গজের ক্রেজ। বাংলা টাইগার্সকে 1 সুতোয় গেঁথেছেন সাকিব আল হাসান। প্রয়োজনীয় মুহূর্তে ফাফ দুপ্লাসির উইকেট করেছেন শিকার। 5 ওভার শেষে স্যাম পারমির সংগ্রহ 2 উইকেটে 57 রান। 6ষ্ঠ ওভারে আবারও আক্রমণে সাকিব আল হাসান। বুদ্ধির খেলায় প্রতিপক্ষের কাপ্তানকে হার মানালেন তিনি। বাংলা টাইগার্সকেও ম্যাচে ফেরালো কাপ্তানের দুটি। 2 ওভারে 15 রান খরচায় 2 উইকেট শিকার করেন সাকিব। পরের ওভারে সাকিব বল তুলে দিলেন রাশিদ খানের হাতে। এবার বাংলার অলরাউন্ডার কেরামতি দেখালেন ক্ষিপ্র গতির ফিল্ডিংয়ে। স্যাম পারমি 65 রানে 4র্থ উইকেট হারিয়েছে। শেষ ওভারে স্যাম পারমির দরকার 12 রান। ডেভিড পেইনের প্রথম বলেই ছক্কা হাঁকালেন জ্যাক টেইলর। 3য় বলেই জয় নিশ্চিত করেন তিনি। বাংলা টাইগার্সকে 6 উইকেটে হারিয়ে দিল স্যাম পারমি। রহমান পেয়ার, 71। সংযুক্ত আরব আমিরাতে এ মাসেই মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের এবারের আসর। আর এ আসরকে সামনে রেখে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পাশাপাশি 4 জন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই। এবারের টুর্নামেন্টের সূচি অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলো 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে। 2 গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনাল। তারপর ফাইনাল। টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। বি গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। 29 নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসরের উদ্বোধনী দিনেই প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর নেপালের বিপক্ষে 1 ডিসেম্বর ও 3 ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গেল বছর 2023 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। খুলছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দুয়ার। প্রথম ম্যাচই ফাইনাল লড়বে বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাব। জুলাইয়ে গণঅভ্যুত্থান স্মরণে এই আসরের নাম বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। কিংস অ্যারেনায় শুক্রবার বিকাল 5টায় লড়বে 2 দল। অর্ণবাপী রিপোর্ট। স্বৈরাচারের বুলেট বারুদের সামনে বুক চিতিয়ে লড়াই করা এক তরুণ প্রজন্ম পেয়েছে বাংলাদেশ, যারা অকুতভয় নির্ভীক যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অনায়াসে সীনা টান করে দাঁড়াতে জানে। সেই ছবিগুলো ফুটে উঠেছে কিংস অ্যারেনায়। আবু সাইদ, মীর মুগ্ধদের আত্মত্যাগ ও ছাত্র জনতার আন্দোলনের পর দেশের মানুষ পেয়েছে নতুন বাংলাদেশ। সেই আন্দোলনের প্রেরণাকে ধারণ করে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। গেল মৌসুমে ট্রেবল জয়ী বসুন্ধরা কিংস আর ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেরা 2 ক্লাবের লড়াই, সেটাও নতুন বাংলাদেশে নতুন এক টুর্নামেন্ট দিয়ে, যার নাম বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। এই ম্যাচের অর্জিত আয় দেয়া হবে জুলাই আগস্টের নিহত হওয়াদের স্মরণে গঠিত ফাউন্ডেশনে। এই টাকাগুলো যদি শহীদদের উদ্দেশ্যে দেওয়া হয়, আমি মনে করি যে খুবই একটা ভালো ডিসিশন। এবং দর্শকরা অবশ্যই অনুরোধ করবো যারা এসে
যাতে খেলা দেখে। ধন্যবাদ ফুটবল ফেডারেশনকে এরকম একটা আয়োজন করার জন্য। আর স্পেশালি আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেকদিন ওয়েট করতেছি আমাদের সিজন কবে শুরু হবে। তো কালকের ম্যাচ নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। গেল মৌসুমে কিংসের সাথে হেরেই শিরোপা বঞ্চিত থাকে সাদা কালোরা। দলের কম্বিনেশন মন্দ না, গেলবারের ফরেন রিক্রুটদের ধরে রাখতে পেরেছে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটার নজর শিরোপায়। আর এটা স্মরণীয় হয়ে রাখতে চাচ্ছি আমরা মতিঝিলের মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আমাদের প্রিপারেশন 100%, আর কোচ বলছে আমাদের এবারে কোনো ইনজুরি নেই, আমরা সবাই ফিট, ইনশাআল্লাহ কালকে আমরা জয়েন করব। আমি ভাগ্যবান যে মোহামেডান টিমের মতো একটা টিমকে কোচিং করাচ্ছি, পাশাপাশি খেলোয়াড়রা ভালো ভালো পেয়েছি এবং আমার যে চিন্তাধারা আছে চিন্তাধারার সাথে খেলোয়াড়দের মানসিকতা মিল আছে এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই, যদি আরও মোহামেডান ভালো করতে পারে সেই চেষ্টা থাকবে। শক্তি কমেছে বসুন্ধরা কিংসের, ছেড়ে দিতে হয়েছে গেল মৌসুমের একাধিক ফরেন ফুটবলারকে। তার উপর দলে ইনজুরির হানা, সেরা একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে কোচকে। ভুটানে এএফসি টুর্নামেন্টে 3 ম্যাচে 3 হার। ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ 5 বারের লিগ চ্যাম্পিয়নদের। ভুটান বিপর্যয়ের পর এই ম্যাচের জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে আমি পাচ্ছি না। বাংলাদেশের ফুটবলে মোহামেডান অন্যতম পরাশক্তি, সেটা আমি জানি। আগে আমাদের টিমকে রাখবো, বাট আমাদের যে লাস্ট ইয়ার যে টিমটা ছিল আমাদের অনেক স্ট্রং টিম ছিল, আমাদের ফরেন বলেন লোকাল প্লেয়ার বলেন, বাট এই বছর আমাদের অনেক চেঞ্জ হয়েছে। তারপর আমাদের টিমে যা আছে এটাই আমাদের স্ট্রেংথ কালকের জন্য। আর আশা করি আমাদের যারা আছে সবাই সর্বোচ্চটা দিয়ে কালকের ম্যাচটা জেতার চেষ্টা করবো। নামে ভারে কিংবা শক্তি সামর্থ্যে যারাই এগিয়ে থাকুক, দুই দলের জন্য নতুন মৌসুমের প্রথম ম্যাচই ফাইনাল। অর্ণব বাপি, ৭১। ইচ্ছে ছিল দেশিরা গোলকিপার হবেন, দুধের স্বাদ ঘোলে মেটালেন, বানালেন জিকোদের, হলেন দেশিরা গোলরক্ষকদের কোচ। নুরুজ্জামান নয়ন এখন কোচদের কোচ। বাংলাদেশের একমাত্র গোলকিপিং টিউটর সনদধারী নয়ন এবার নিজের জ্ঞান সবার মাঝে বিলিয়ে দিতে চান। বসুন্ধরা কিংসের কোচের সঙ্গে কথা বলেছেন সহকর্মী মেহেদী নাইম। মহাকাব্যে ছোট ছোট চরিত্র অনেক গুরুত্ব বহন করে। দাবার কোর্টে যেমন সৈন্য শেষ করে দিতে পারে মন্ত্রী, এমনকি রাজাকেও, তেমনি বসুন্ধরা কিংসের 6 মৌসুমের ডেকোরেটেড সব সাফল্যের পেছনে কাজ করে গেছেন একজন গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন। একসময় এদেশে গোলরক্ষক কোচের কদর এতটা ছিল না, হেড কোচই গোলকিপারদের করাতেন অনুশীলন। এখন সময়ের সাথে পরিবর্তন হয়েছে ধারণা, পেশাদারিত্ব এতটা বেড়েছে, নয়ন গেল কয়েক বছরে অর্জন করেছেন গোলকিপিংয়ে এশিয়ার শীর্ষ সব সনদ। এবার তো বনে গেলেন কোচদের কোচ। বাংলাদেশে তিনিই এখন একমাত্র গোলকিপিং টিউটর সনদধারী কোচ। নয়ন ভাই, এএফসির এই ধরনের কোর্স তো আসলে সবাই করতে পারে না, নিশ্চয়ই খুব ব্যয়বহুল ছিল। এখানে 1 টাকাও আমার খরচ হয়নি। কারণটা হচ্ছে যে এটা এএফসির একটা প্রোগ্রাম এবং এএফসি যে 47টা দেশ আছে তাদের আন্ডারে, সেখান থেকে একজন করে কোচ সিলেক্ট করা হয়েছে এবং এটা প্রত্যেকটা দেশের MA এটা সিলেক্ট করেছে এবং এটা সিলেক্ট করার পরেই কিন্তু আমার সিভি এবং আমার যে এক্সপিরিয়েন্স প্লাস আমার যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলো এএফসিতে পাঠানো হয়েছে। তখন তারা সার্টিফাইড করেছে যে না, হি ইজ ক্যাপাবল টু ডু দ্যাট কোর্স। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকোরও কারিগর তিনি। 5 বার ছেলেদের 2 বার মেয়েদের জাতীয় দলের দায়িত্বে ছিলেন। নেত্রকোনার এই কোচ জিকো ছাড়াও গড়ছেন শ্রাবণ, আসিফ, মেহেদিদের। জাপান, অস্ট্রেলিয়ার মতো কোচ বা কোচ এডুকেটররা এখানে আসছে। সো আমার কাছে মনে হয় এটা আমাকে ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে সামনের দিকগুলো এগিয়ে নেওয়ার জন্য। খেলোয়াড়ি জীবন শেষে 2011 সাল থেকে কোচিং পেশায় যুক্ত নয়ন। বাংলাদেশের প্রথম গোলকিপিং কোচ এএফসি A, B ও C ডিপ্লোমা নিয়েছেন আগেই। এবার চান নয়নের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে। ভবিষ্যতে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চান আমাকে দিয়ে কোর্সগুলো করাতে গোলকিপিং, সো আমার কাছে মনে হয় এই লাইসেন্সটা যখন আমরা করব তো একজন গোলকিপার কোচকে হেল্প করবে কিভাবে ম্যাচ রিলেটেড ট্রেনিং করা যায়। একটা জেনারেশনকে গড়তে হলে সেই জেনারেশনকে সবার আগে শিক্ষিত হতে হয়। ভালো ফুটবলার তৈরিতেও চাই যুগোপযোগী শিক্ষা। বিদেশি কোচ নির্ভর বাংলাদেশে নয়ন রায় একদিন দেখাবেন আশার আলো। মেহেদী নাইম, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল ৭১-এর সাথে।